দীর্ঘ ৮ বছর পর ছোট বোনের বিয়ে উপলক্ষে লন্ডন থেকে বাংলাদেশে ফিরছে আবরাহান খান তুর্য। ৮ বছর আগে বাবা মার করা ভুলের জন্য বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল খান বাড়ির কিছু সদস্যদের। তুর্য বারবার নিষেধ করার পরও তুর্যর বাবা আহাদ খান, ছোট বোন তন্নি এবং তুর্যর ছোটবেলার বন্ধু ও তন্নির হুবু স্বামী ডক্টর নীরব আহসান তাকে এয়ারপোর্ট থেকে নিতে এসেছে। তুর্যকে বেরিয়ে আসতে দেখে আহাদ খান এগিয়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। এত বছর পর ছেলেকে দেখে আবেগের ভার সইতে না পেরে কান্না করে দিয়েছে সে এবং তার স্ত্রী আতিয়া বেগম বিবাহিত জীবনের প্রথম 12টি বছর নিঃসন্তান ছিলেন। তারপর আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে পুত্র সন্তান জন্ম নেয় এবং তারও 8 বছর পর জন্ম হয় একমাত্র কন্যা তন্নি। তাই ছেলে তার বড্ড আদরের একমাত্র ছেলে বলে কথা। বাবা আর ভাইয়ের এমন মুহূর্ত দেখে তন্নিও কান্না করে ফেলছে। তুর্যর বোনের চোখের পানি মুছে মাথায় হাত বুলিয়ে দিতে বলল, এই পাগলি, কান্না করিস কেন? তারপর নীরব ও তুর্য লাগেজগুলো গাড়িতে উঠিয়ে বাড়ির পথে রওনা হলো। গাড়ি চলছে আপন গতিতে আর তুর্য ভাবছে অতীতের কথা। কি হয়েছিল 8 বছর আগে? 9 বছর আগে তুর্যর বয়স ছিল 19 বছর। সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল চট্টগ্রাম। তখন তুর্যর বাবা তাকে ফোন করে জানায় গাড়ি অ্যাক্সিডেন্টে তুর্যের মামা মিলন হোসেন মৃত্যুবরণ করেন। মামার মৃত্যুর খবর শুনে সাথে সাথে তুর্য চট্টগ্রাম থেকে ফিরে আসে। তার মামার লাশ দাফনের পরে সে এবং তার বাবা বাড়ি ফিরলেও তার মা থেকে যায় ভাইয়ের ছোট মেয়েটাকে সামলানোর জন্য। তুর্যের মামা মিলন হোসেনের একমাত্র কন্যা মায়া, যেমন নাম ঠিক দেখতেও মায়ার মতোই মুখটা। মায়া ভরা এই চোখের এক দৃষ্টিতে তাকিয়েছিল আতিয়া বেগমের দিকে। মায়াকে জন্ম দিতে গিয়ে তার মা মিলি পাড়ি জমিয়েছে পরপারে, আর এখন মাত্র 9 বছর বয়সে বাবাও তাকে ছেড়ে চলে গেল। বাবার লাশ দেখে মেয়েটা যেন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। মায়ের দেখাশোনা করার মতো কেউ না থাকায় 3 দিন পরে আতিয়া বেগম মায়াকে নিয়ে নিজের বাসায় আসে। তারপর থেকে মায়া তাদের সাথে থাকতে শুরু করে। এভাবেই চলতে থাকে 1টি বছর। মায়া প্রতি তুর্যর ব্যবহারও খুব স্বাভাবিক। তুর্য তন্নির সাথে যেমন ব্যবহার করে মায়ের সাথেও ঠিক তেমনই ব্যবহার করে। এই 1 বছরের মধ্যে যতবার তুর্য 2 ফুপি ওদের বাড়িতে এসেছে ততবারই মায়াকে আশ্রিতা বলে কটাক্ষ করেছে। তাদের ভাষ্যমতে মায়া একটা আপোয়া মেয়ে যে নিজের বাবা মাকে এখন তাদের ভাইয়ের ঘাড়ে এসে পড়েছে। মায়া এগুলো শুনে কষ্ট পেলেও মায়ের কিছু করার নেই। সে যাবেই বা কোথায়? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা পালিয়ে বিয়ে করেছে, সেই কারণে মায়ার নানার বাড়িতেও কোনো সম্পর্ক রাখেনি। প্রতিবারের মতো এবারও তুর্য বড় ফুপি কল্পনা খান আতিয়া বেগমকে বলেছে, কি দরকার ওরকম একটা আপোয়া মেয়েকে বাড়িতে রাখার, এতিমখানায় দিয়ে দিলেই তো হয়। আতিয়া বেগম অশ্রুসিক্ত চোখে কল্পনা খানের দিকে তাকায়, তারপর বলে, আমার মরহুম ছোট ভাইটার শেষ চিহ্ন হিসাবে ও আমার কাছে আছে। আমি সারা জীবন ওকে নিজের কাছে আগলে রাখবো। কল্পনা খান বলেন, তোমার একটা জোয়ান ছেলে আছে, ওই মেয়েটাও বড় হচ্ছে, দেখো পরের মেয়ের ভালো করতে গিয়ে নিজের ছেলের যেন বদনাম হয় না। কল্পনা খান এই কথাগুলো এক নিঃশ্বাসেই আতিয়া বেগমকে বলে। আতিয়া বেগম শুনে চুপ করে রইলেন। রাত তখন 10টা। মায়া ও তন্নি একটু আগেই ঘুমিয়েছে। আরাফ খান এই মাত্রই ফিরল অফিস থেকে। রুমে এসে আতিয়া বেগমকে না পেয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। তখনই দেখতে পেল আতিয়া বেগম বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আতিয়া বেগমকে দেখে বোঝা যাচ্ছে বাইরের আকাশের মতো তার মনের আকাশেও মেঘ জমেছে। আরাফ খান কি হয়েছে জিজ্ঞেস করা মাত্রই আতিয়া বেগম সব খুলে বললেন স্বামীর কাছে। সব শুনে আরাফ খান বলেন, মানুষ কাজই হলো অন্যের সমালোচনা করা, ওসব কথা তুমি গায়ে মেখো না। আতিয়া বেগমের সাথে সাথে বলে উঠল, আমি চাই না আমার এতিম মেয়েটাকে নিয়ে কেউ বাজে কথা বলুক। মানুষের মুখ বন্ধ করা কি আদৌ সম্ভব? আরাফ খান কথাটি জিজ্ঞেস করতে আতিয়া বেগম বলেন, অবশ্যই সম্ভব। তুর্যর সাথে মায়ার বিয়ে দিলেই কেউ আর মায়াকে আশ্রিতা বলতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেছো আতিয়া? মায়ার বয়স মাত্র 10 বছর, তুমি এখন এ ধরনের কথা কিভাবে বলতে পারলো? আর তুর্য, তোমার মনে হয় তুর্য এটা মানবে? তুমি যদি বলতে মায়া বড় হলে তুর্যের সাথে ওর বিয়ে দিবে, তাহলে আমি আপত্তি করতাম না। আতিয়া বেগম তার স্বামীকে বলেন, এখানে তুমি ভুল কি দেখলে? আমি তো এখন ওদের সংসার করতে বলছি না, আমি শুধু চাইছি মায়াকে একটা পরিচয় দিতে। মায়া যেন এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, ওকে যেন কেউ আশ্রিতা বলে কটাক্ষ না করে, সেই ব্যবস্থাটাই করতে চাইছি। আর তুমি তুর্যর কথা ভাবছো? তুর্য রাজি করানো আমার দায়িত্ব। আতিয়া বেগমের এমন কথা শুনে আরাফ খান একটু নরম হলেন। আরাফ খানকে নরম হতে দেখে আতিয়া বেগম চলে গেলেন ছেলের কাছে। তুর্যর কাছে গিয়ে আতিয়া বেগম নিজের মাথা ছুঁয়ে কথা আদায় করিয়ে নিলেন যে আজ আতিয়া বেগম তুর্যর কাছে যা চাইবে তুর্যকে তাই দিতে হবে। তারপর আতিয়া বেগম
বেগম তুর্যকে মায়া আর তুর্যর বিয়ের কথা বলতে তুর্য যেন আকাশ থেকে পড়লো। সেই সাথে রাগও হচ্ছিল মায়ের ওপর। তার মা কিভাবে এরকম একটা কথা বলতে পারলো। তুর্য এমন কথা শুনে বিয়েতে রাজি না হয় আতিয়া বেগম তাকে মনে করে দিলেন কিছুক্ষণ আগে মায়ের মাথা ছুঁয়ে যে কথাটি দিয়েছিল। তখন আর কিছুই করার ছিল না তুর্য। সে শুধু তার মাকে বলল, মা, কাজটা তুমি ঠিক করলা না। তোমার এই একটা ভুলের জন্য সারা জীবন আমাদের সকলকে পস্তাতে হবে। আতিয়া বেগমের সময় নষ্ট না করে পরদিন সকালেই কাজী ডেকে তুর্য ও মায়ার বিয়ে দিয়ে দেয়। বেচারি মায়া তার সাথে কি হচ্ছে তা বুঝে ওঠার আগেই সে বিয়ে নামের এক পবিত্র বন্ধনে বাধা পড়ে যায়। বিয়ের 1 মাসের মধ্যে তুর্য তার সমস্ত কাগজপত্র তৈরি করে পাড়ি জমায় লন্ডনে। কিন্তু এই 1 মাসের মধ্যে তুর্য মায়াকে একদমই সহ্য করতে পারত না। মায়া যখনই তুর্যের সামনে যেত তখনই তুর্য অকারণে মায়ার উপর চেঁচামেচি করত। ছোট ছোট বিষয় নিয়ে মায়াকে চট থাপ্পড় লাগিয়ে দিত তুর্য। মায়া তুর্যকে অনেক ভয় পেতে শুরু করলো। ছোট মায়া বুঝতেও পারে না তার তুর্য ভাইয়া হঠাৎ এভাবে বদলে কেন গেল। মায়া ভাবতো কেন এত অপ্রিয় সে। বিদেশে যাওয়ার পর প্রথম 2 বছর তুর্য তার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ না করেও মায়ের হার্টের অপারেশনের কথা শুনে বাবা মা এবং ছোট বোনের সাথে ফোনে যোগাযোগ করা শুরু করলো। পরিবারের সকলের সাথে কথা বললেও গত 8 বছর কখনোই মায়ের খোঁজ খবর নেয়নি সে। এভাবে দেশে ফেরার পেছনে একটি বড় কারণ হলো মায়াকে ডিভোর্স দেওয়া। কিছুক্ষণ আগে আতিয়া বেগম নিজেই তুর্যকে ফোন করে বলেছে, তন্নির বিয়েতে তুমি দেশে এসো। তুমি দেশে ফিরে মায়াকে দেখো। তারপরেও যদি তোমার মনে হয় তুমি মায়ার সাথে থাকতে পারবে না, তাহলে তুমি নিজেই তাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। তুর্য নিজেও চায় বিয়ে নামক এই বন্দি দশা থেকে মুক্ত হতে। তাই তো সব কাজ ফেলে সে দেশে ফিরেছে। দীর্ঘ 8 বছর পর তুর্য খান বাড়িতে এলে দরজায় কলিং বেল চাপতে থাকে। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। কে এই মেয়ে জানতে হলে পরের পার্ট দেখতে হবে। সাথেই থাকবেন।